শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যায় 2 উৎপাদনের উপকরণ, এই অধ্যায়ের 6 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে এই অধ্যায়ের আরও 5টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমাদের লেকচারের আলোচ্য বিষয় সেখানে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের লেকচারের মূল আলোচ্য বিষয় হচ্ছে মূলধনের ধারণা, মূলধন কি, মূলধনের বৈশিষ্ট্য এবং মূলধনের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি প্রথম পত্রের 2 নম্বর অধ্যায়ের যে উৎপাদনের 4টি মূল উপাদান, সেই মূল উপাদানের 3 নম্বর উপাদান হচ্ছে মূলধন। সেই মূলধন নিয়ে আমরা এখন কথা বলতেছি। তো 6 নম্বর লেকচারে যে আলোচ্য বিষয়গুলো ছিল সেটা তোমাদের সাথে আলোচনা করলাম। চলো এখন আমরা এই অধ্যায়ের বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, পার্থ নীল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেছেন। তিনি ছোটবেলা থেকেই একজন সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছেন। তাই তিনি তার কয়েকজন বন্ধুকে নিয়ে হারভেস্ট নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে তিনি অর্গানিক জিনিসপত্র গ্রাম থেকে সংগ্রহ করে শহরের প্রাণকেন্দ্রে মোহাম্মদপুরের স্থানীয় ক্রেতা সাধারণের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি মোতাবেক পার্থ নীল ব্যবসার প্রারম্ভে 50,000 টাকা নগদ অর্থ দিয়েছেন। বন্ধুদের মধ্যে কেউ বা প্রয়োজনীয় আসবাবপত্র দিয়েছেন, কেউ বা অফিস হিসাবে নিজের বাড়ির কয়েকটি রুম বা মালামাল আনা নেওয়ার জন্য ভ্যান গাড়ি দিয়েছেন। ব্যবসা পরিচালনায় পার্থ নীলের নগদ টাকা এবং তার বন্ধুদের আসবাবপত্র, অফিস, রুম, ভ্যান গাড়ি ইত্যাদি ব্যবসার পুঁজি বা মূলধন হিসাবে বিবেচিত হবে। তার মানে তোমাদেরকে এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছিল যে ব্যবসা আসলে কিভাবে শুরু হয় এবং মূলধন আসলে জিনিসটা কি, সেই বিষয়গুলো তোমাদের এখানে বলার চেষ্টা করলাম। তাহলে দেখো, মূলধন হিসেবে কি কি ব্যবহার করা যায়: নগদ টাকা, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, ভ্যান গাড়ি, এগুলো হচ্ছে ব্যবসার মূলধন হিসেবে বিবেচিত হয়। কারণ এগুলো তাদের ব্যবসার কাজে ব্যবহৃত হয়েছে বলে এগুলোকে মূলধন হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো সম্পদ বর্তমানে ভোগ ব্যবহৃত না হয়ে পুনরুৎপাদনে ব্যবহৃত হলে তাকে মূলধন বলে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সকল উপকরণ লাগে, সেই উপকরণগুলো কোনো না কোনো পণ্য, সেই পণ্যগুলো আমরা কি করি, পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করি। যদি এরকম কোনো উৎপাদনের কাজে পুনরায় ব্যবহার করি, সেগুলোকে বলা হয় মূলধন। প্রিয় শিক্ষার্থী, ধরো একটা ফ্যান। এই ফ্যান মানুষ সাধারণত গরম লাগে, গরম থেকে বাঁচার জন্য ফ্যান ক্রয় করে। এখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বা ফ্যাক্টরির লোকদের জন্য ফ্যান কিনলো। তাহলে এখানে এই ফ্যানটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য মূলধন, কিন্তু ফ্যান হচ্ছে একটা পণ্য। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। অথবা বাবার কাছ থেকে প্রাপ্ত 1 কোটি টাকা মূল্যের একটি বাড়িতে পার্থ নীল বসবাস করলেও উৎপাদন কাজে ব্যবহার না হওয়ার কারণে সেটা মূলধন হিসেবে বিবেচিত হবে না। তার মানে পার্থ নীল যেই বাড়িতে বসবাস করে ওই বাড়ি কিন্তু মূলধন হিসেবে ব্যবহার হবে না, কারণ এটা ব্যবসার কাজে ব্যবহার করে না। তাহলে ব্যবসার কাজে যে সকল নগদ অর্থ, ভ্যান গাড়ি, আসবাবপত্র, অফিস রুম যা যা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মূলধন। অন্যদিকে নগদ অর্থ হচ্ছে কি সঞ্চয়ের অংশ, যা ভোগ ব্যবহার না হয়ে ভবিষ্যৎ উৎপাদনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, এই যে পার্থ নীল 50,000 টাকা তোমার নগদ অর্থ হিসাবে ব্যবসায় এনেছেন, এটা কিন্তু মূলধন। আর এটা কোত্থেকে আসলো জানো? এটা হচ্ছে সঞ্চয়ের অংশ। কারণ পার্থ নীল এর আগে কোনো কিছু করতো অথবা কারো কাছ থেকে এই নগদ টাকাটা এনেছে। ধরো পার্থ নীল কোনো জায়গায় চাকরি করতো, সেখান থেকে প্রতি মাসে কিছু কিছু টাকা করে জমানো হয়েছে। সেই জমানো টাকাই হলো পরবর্তীতে সে মূলধন হিসেবে ব্যবসায় খাটিয়েছে। তার মানে জমানো টাকা হচ্ছে সঞ্চয়ের অংশ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাহলে আমরা সাধারণ অর্থে কি বুঝি? সাধারণ অর্থে মূলধন বলতে আমরা বুঝি অর্থকে, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের মাধ্যমে তৈরি সেসব দ্রব্য সামগ্রীকে বোঝায় যা বর্তমানে ভোগ ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে উৎপাদনের কাজে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তোমাদেরকে একটু আগে একটা ফ্যানের কথা বললাম, যে ফ্যানটা কি করছে, কোনো ব্যক্তিগত ভোগের জন্য ব্যবহার করা না হয়ে সেটা কোনো উৎপাদনের কাজে ব্যবহার করা হয়েছে। ভ্যান গাড়ি, আসবাবপত্র, অফিস রুম এগুলো হলো মানুষ সৃষ্ট উপাদান। তাই বলা যায় উৎপাদন কাজে সহায়ক
করে সহায়তা করে এরূপ মানবসৃষ্ট উপাদানকে, যা প্রকৃতির দান নয়, তাকে মূলধন হিসেবে গণ্য করা হয়। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান হিসাবেও আবার আমরা গণ্য করতে পারি। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান, এই কথার মানে হচ্ছে মূলধন হিসাবে যা ব্যবহার করা হয়, আসবাবপত্র, ঘর বাড়ি, জ্বালান কোঠা, এগুলো হচ্ছে কোনো পণ্য যা ইতিপূর্বে উৎপাদিত হয়েছিল। এজন্য মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। মূলধন ছাড়া উৎপাদন করা সম্ভব নয়। তাছাড়া উৎপাদনের যে 4টি উপাদান রয়েছে তার মধ্যে মূলধন হচ্ছে অন্যতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মূলধনের ধারণা, এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আমরা সামনে এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। আশা করি সামনে তোমরা আরও বিষয়টি নিয়ে ক্লিয়ার হবে। তাহলে আমরা মূলধনের সংজ্ঞা যদি আসি, তাহলে সেক্ষেত্রে কীভাবে বলতে পারি যে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থ বা সম্পদকে বোঝায়। অর্থাৎ কোনো ব্যবসায়ের কাজে যে যা কিছু খাটানো হয় সেটাই হচ্ছে মূলধন। সেটা আসবাবপত্র হতে পারে, সেটা দালান কোঠা হতে পারে, সেটা কোনো পণ্যদ্রব্য হতে পারে, সেটা নগদ টাকা হতে পারে, এগুলোকে বলা হয় মূলধন। মূলত যেসব সম্পদ আয় উপার্জনে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয়। আবার আমরা দেখো, এই যে একটু আগে আমি যেই সম্পদের কথাগুলো বললাম, এগুলো কি আয় উপার্জনে ব্যবহার করা হয়, এই জন্য এগুলোকে বলা হয় মূলধন। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে কি বোঝায়? মানুষের শ্রমের মাধ্যমে তৈরি দ্রব্য সামগ্রীকে বোঝায়, যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে উৎপাদনে সহায়তা করা হয়। যেমন ভ্যান গাড়ি, আসবাবপত্র, অফিস রুম, এগুলো কি মানবসৃষ্ট উপাদান। প্রিয় শিক্ষার্থী, উৎপাদনের ব্যবহৃত হয় বা উৎপাদন কাজে সহায়তা করে এরূপ মানবসৃষ্ট উপাদান যা প্রকৃতির দান নয়, তাকে আমরা মূলধন হিসেবে বলতে পারি। মূলধনকে উৎপাদিত উপাদানও বলা হয়, অর্থাৎ মূলধন ছাড়া উৎপাদন করা সম্ভব নয়। তাছাড়া উৎপাদনের 4টি যে মূল উপাদান তার মধ্যে মূলধন হচ্ছে অন্যতম। তাহলে এতক্ষণ আমরা মূলধন সম্পর্কে যে সংজ্ঞাগুলো, যে বিষয়গুলো আমরা শিখলাম, জানলাম, তার মূল কথা হচ্ছে যে মূলধন পুনরুৎপাদনে ব্যবহৃত হয় মানবসৃষ্ট উপাদান। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধনের উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু যা প্রকৃতির অবদান নয়, যা মূলধন হিসেবে বিবেচিত হয়। যেমন জমি, খনি, বন, সম্পদ, এগুলো কিন্তু মূলধন নয়, কারণ এগুলো প্রকৃতি দিয়েছে। প্রকৃতি যা কিছু দেয় সেগুলো মূলধন হিসেবে বলা যাবে না। উৎপাদিত দ্রব্য যা বর্তমানে ভোগে ব্যবহৃত হয় তা মূলধন নয়। যেমন নিজের বা পরিবারের জামা কাপড়, খাদ্য, বসতবাড়ি, এগুলো কিন্তু মূলধন না, কারণ এগুলো ব্যক্তিগত প্রয়োজনে ভোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং প্রাকৃতিক সম্পদের উপর মানুষের শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে যে সকল দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তা পুনরুৎপাদনে ব্যবহৃত হয়, আয় সৃষ্টিতে সহায়তা করে, তাকে মূলধন করা হয়। সহজে আমরা একটা কথা বলতে পারি, যেই সম্পদ মুনাফা অর্জন করে সেই সম্পদকেই বলা হয় মূলধন। অর্থাৎ আমার একটা কম্পিউটার আছে, সেটাকে আমি কি করলাম, রাস্তার পাশে কোনো একটা দোকানে বসে বিভিন্ন কাজকর্ম করলাম, এর মাধ্যমে কি হলো, আমার মুনাফা হলো, তার মানে এই কম্পিউটার হচ্ছে আমার সম্পত্তি। অর্থাৎ আমি একটা ফোন ফ্যাক্স বা ফটোকপি বা কম্পিউটার টাইপিংয়ের একটা দোকান দিলাম, সেখানে আমার বাসার কম্পিউটারটা ওখানে নিলাম, নেওয়ার পরে সেইটা দিয়ে আমি কাজ করলাম, যার বিনিময়ে আমি টাকা ইনকাম করলাম, তার মানে এই কম্পিউটারটা হচ্ছে আমার মূলধন। তার মানে যেই সম্পদ মানুষকে মুনাফা অর্জনে সহায়তা করে সেই সম্পদকেই বলা হয় মূলধন। আশা করি তোমরা মূলধনের বিষয়টি ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব মূলধনের কিছু বৈশিষ্ট্য। মূলধন উৎপাদনের একটি মৌলিক উপাদান। প্রতিষ্ঠানের সাফল্য বা ব্যর্থতা অনেকাংশ এই মূলধনের উপরই নির্ভর করে। উৎপাদন কাজে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত মূলধন প্রয়োজন হয়। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান পরিচালনায় মূলধন আবশ্যক, অর্থাৎ মূলধন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না, কারণ মূলধনই উৎপাদনের চালিকা শক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকে। যে সম্পদ ব্যয় করে কোনো অর্থ পাওয়া যায় তাকে মূলধন বলা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়গুলো হচ্ছে মূলধন। তাহলে মূলধনের কতগুলো বৈশিষ্ট্য আমরা পয়েন্ট আকারে এখানে উপস্থাপন করলাম। সেই পয়েন্টগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে মূলধন উৎপাদনশীল, তারপর হচ্ছে মূলধন হচ্ছে অতীত শ্রমের ফল, এরপর হচ্ছে মূলধন অস্থায়ী, মূলধনের উৎপাদন খরচ, উৎপাদন বেড়ে যায়, সঞ্চয় থেকে সৃষ্টি হয়, নিষ্ক্রিয় উপাদান, সৃষ্টির উপায় এবং ভবিষ্যৎ আয়ের উৎস। এখানে 9টি পয়েন্ট আছে যেটা মূলধনের বৈশিষ্ট্য হিসাবে আমরা এখানে রেখেছি।
চলো এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলা হচ্ছে মূলধন উৎপাদনশীল, অর্থাৎ মূলধন উৎপাদনের কাজে সরাসরি ব্যবহার করা হয়, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি মূলধন হিসেবে ব্যবহার করা হয়। আবার এগুলো উৎপাদনের প্রক্রিয়ায় ব্যবহৃত হয় ও পণ্য উৎপাদন করে, উৎপাদিত পণ্য থেকে আয় হয়। এই অর্থে মূলধনকে উৎপাদনশীলতা বলা হয়ে থাকে। মূলধনের উৎপাদন ক্ষমতা জমি ও শ্রমের চেয়ে অনেক বেশি। আশা করি তোমরা মূলধনের উৎপাদনশীলতা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। এবার দেখো অতীত শ্রমের ফল। প্রিয় শিক্ষার্থী, মূলধন মানুষের অতীত শ্রমের ফল। শ্রমের যে অংশ, অর্জিত অংশ ভোগ না করে সঞ্চয় করে রাখা হয়, তাই মূলধন হিসাবে পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত থাকে। প্রিয় শিক্ষার্থী, এই কথার মানে হচ্ছে যে একজন লোক মনে করো সে চাকরি করে, চাকরি করা তো মানে হচ্ছে এক ধরনের শ্রম দেওয়া। সে চাকরি করে ধরো মনে করো 20,000 টাকা বেতন পায়, সেখান থেকে সে প্রতি মাসে 3,000 টাকা করে জমায়। এইভাবে 20 বছর জমানোর কারণে তার কাছে এখন 5 লাখ টাকা জমেছে, বা 5 লাখ টাকা সে ব্যাংকে জমা রেখেছে। তার মানে এই যে 5 লাখ টাকা দিয়ে এখন আর সে চাকরি করতে চায় না, সে চায় নিজের মতো করে একটা বিজনেস করতে। তার মানে বিজনেস করার জন্য সে টাকাটা কোত্থেকে পালো? ওই ব্যাংকে জমানো। আর ব্যাংকে জমানো যে টাকাটা সে কোত্থেকে আসলো, কোথা থেকে আসলো? সেটা হচ্ছে ওই তার যে শ্রম ছিল, অর্থাৎ চাকরি দিয়ে যে শ্রম দিয়েছে, সেই শ্রমের কিছু অংশ সে সঞ্চিত হিসেবে রেখেছিল। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে মূলধন হিসাবে যেই টাকা মানুষ পায় সেটা অবশ্যই কোনো শ্রম দিয়ে সে জমিয়েছিল, সেই জমানো টাকাটাই সে মূলধন হিসেবে ব্যবহার করে থাকে। এই জন্য মূলধনকে অতীত শ্রমের ফসল বলা হয়। এবার হচ্ছে মূলধন অস্থায়ী। মূলধন চিরস্থায়ী নয়। মূলধন ক্রমাগত ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত হয় এবং অকেজো হয়ে যায়, যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, কলকবজা ইত্যাদি। তার মানে হচ্ছে মূলধনটা ক্ষয়প্রাপ্ত, এটা স্থায়ী নয়। মূলধনের উৎপাদন খরচ। বিদ্যমান মূলধন সৃষ্টি হয় মানুষের শ্রমের মাধ্যমে, অতএব মূলধন উৎপাদনে শ্রম খরচ সহ অন্যান্য খরচ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন বেড়ে যায়। এই কথার মানে হচ্ছে যে যে কারখানা বা প্রতিষ্ঠানে মূলধন যত বেশি হবে, সে প্রতিষ্ঠানের আয়ও তত বেশি হবে। সাধারণত মূলধন বেশি মানে হচ্ছে বড় প্রতিষ্ঠান, আর বড় প্রতিষ্ঠান মানে হচ্ছে তাদের মুনাফাও বেশি। মূলধনের অন্যতম বৈশিষ্ট্য হলো মূলধন উৎপাদন ক্ষমতা বাড়িয়ে থাকে। বেশি মূলধন হলে কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক, আসবাবপত্র, দালানকোঠা, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি স্থাপন করা সম্ভব হয়, ফলে উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। তার মানে যত বেশি মূলধন হয় একটা প্রতিষ্ঠানের, ওই প্রতিষ্ঠানের উৎপাদন পরিমাণ তত বেড়ে যায়। এজন্য বলা হয় যে মূলধন উৎপাদন বাড়ায় বা উৎপাদন বেড়ে যায় মূলধনের কারণে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সঞ্চয় থেকে সৃষ্টি। মূলধন সৃষ্টি হয় সঞ্চয় থেকে, আর সঞ্চয় সৃষ্টি হয় মানুষের আয় থেকে। সঞ্চিত অর্থ উৎপাদনে ব্যবহার না করলে তা কখনোই সঞ্চিত অর্থ উৎপাদনে ব্যবহার করলে তা মূলধন হিসেবে পরিণত হয়। যদি এই সঞ্চিত অর্থ উৎপাদনে ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু সেটা মূলধন হিসেবে পরিগণিত হবে না। তাই সঞ্চয় থেকেই আসলে মেনলি মূলধনটা সৃষ্টি হয়। নিষ্ক্রিয় উপাদান, অর্থাৎ মূলধনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি একটি নিষ্ক্রিয় উপাদান। সেটা কেমন? যে শ্রমের সহযোগিতা ছাড়া এটি নিজে নিজে কোনো কিছু উৎপাদন করতে পারে না। অর্থাৎ মূলধন, তোমার অনেক টাকা আছে, কিন্তু এই টাকাটা ব্যবহার করার জন্য কি দরকার? শ্রমিক দরকার, লোক দরকার। সেজন্য বলছে যে নিষ্ক্রিয় উপাদান, অর্থাৎ মূলধনটা যদি কেউ ব্যবহার না করে, যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করা হয় ততক্ষণ পর্যন্ত এটা নিষ্ক্রিয় থাকে। সৃষ্টির উপায়। মূলধন শ্রমের মাধ্যমে সৃষ্টি হয়। মানুষই মূলধন ও প্রযুক্তি সৃষ্টি করে ব্যবহারিক উপযোগিতা বাড়িয়ে থাকে। ব্যবহারিক উপযোগিতা বাড়ার ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত, স্বাভাবিক এবং গতিশীল হয়। এরপর হচ্ছে সর্বশেষ যে বৈশিষ্ট্যটি, সেটা হচ্ছে ভবিষ্যৎ আয়ের উৎস। এই মূলধনের মাধ্যমে, অর্থাৎ এই যত পৃথিবীতে যত বিজনেসম্যান আছে তাদের যে আয় হয়, সেই আয়টা কোত্থেকে আসে? এই মূলধন থেকে আসে। অর্থাৎ মূলধনকে বিনিয়োগ করে, সেটা উৎপাদন করে বা সেবা দিয়ে মানুষ আয় করে থাকে। এই জন্য বলা হয়েছে ভবিষ্যৎ আয়ের উৎস হচ্ছে এই মূলধন। আশা করি তোমরা মূলধনের যে বৈশিষ্ট্যগুলো ছিল, 9টি বৈশিষ্ট্য, সেগুলো তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখব এবার মূলধনের গুরুত্ব। জীবনের বাবা করিম মিয়া একজন ব্যবসায়ী। করিম মিয়ার অনেকগুলো কারখানা থাকলেও পরিমাণ মতো মূলধন না থাকায় ব্যবসা পরিচালনা করতে পারছে না। এক পর্যায়ে জীবন হচ্ছে একজন মানুষের নাম। এক পর্যায়ে জীবন চিন্তা করলো যে জাপানে যাবে। জীবন জাপানে গিয়ে প্রতি মাসের উপার্জিত অংশের কিছু টাকা গচ্ছিত রাখে। 5 বছর পর তার সঞ্চিত অর্থ প্রায় 1 কোটি টাকা হয়।
জীবন ভবিষ্যতের আয় উপার্জনের জন্য যে টাকা গচ্ছিত রেখেছে তা মূলত জীবনেরই অংশ, জীবনের মূলধন। জীবন দেশে ফিরে বাবার কারখানায় পুনরায় চালু করলো। মূলধন উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে একটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি তোমরা মূলধনের গুরুত্বগুলো বুঝতে পেরেছো যে কিভাবে মূলধনটা সৃষ্টি হয়। আমরা মূলধনের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, মূলধনের এখানে 12টি গুরুত্বকে আমরা পয়েন্ট আকারে উপস্থাপন করেছি। প্রথমটা হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি, উৎপাদন বাড়ানো, শ্রম বিভাগ ও বিশেষায়ন, উৎপাদনের ধারাবাহিকতা বজায়, বৃহদায়তন উৎপাদন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, নতুন ও উন্নত প্রযুক্তি উদ্ভাবন, জীবনযাত্রার মান উন্নয়ন, শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ানো, বেকার সমস্যার সমাধান, উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় সাধন এবং উৎপাদন ব্যয় কমানো। তো চলো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। অর্থাৎ অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি, অর্থাৎ এই মূলধনের মাধ্যমে কি হয় বলো তো? অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি হয়, যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, সেচ ব্যবস্থা, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, এগুলো তোমার সৃষ্টি হয়। আর এইসব উন্নয়নের মূলে রয়েছে কি? মূলধন। উৎপাদন বাড়ানো, যেটা আমরা তোমাকে বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম যে মূলধনের কারণেও এই যন্ত্রপাতি, কলকারখানা এগুলো তোমার হচ্ছে বেড়ে যায়, যার ফলে মানুষের উৎপাদন বাড়ে। এরপরে শ্রম বিভাগ ও বিশেষায়ন, মূলধন যতই বাড়বে ততই কি উচ্চতর প্রযুক্তি ব্যবহার করতে হয়। এতে সামগ্রিক উৎপাদন পদ্ধতিতে শ্রম বিভাগের সৃষ্টি হয়। অর্থাৎ প্রতিষ্ঠান যত বড় হয় তত তাদের আলাদা আলাদা বিভাগ প্রয়োজন হয় এবং আলাদা আলাদা বিশেষ ধরনের লোকের প্রয়োজন হয়। এবার উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ একটা উৎপাদন হচ্ছে ধারাবাহিকভাবে এটা প্রয়োজন হয়। অর্থাৎ প্রতি মাসে, প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট টার্গেটে কোনো একটা প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে। তাই এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য মূলধনের গুরুত্ব অপরিসীম। বৃহদায়তন উৎপাদন, অর্থাৎ আমরা যদি বড় আকারে কোনো উৎপাদন করতে চাই, বড় ধরনের প্রতিষ্ঠান করতে চাই, সেক্ষেত্রে মূলধন ছাড়া সম্ভব নয়। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। দেশে যত খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ আছে, এগুলোকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মূলধনের প্রয়োজন হয়। যেমন বিভিন্ন প্রকার খনিজ সম্পদের আবিষ্কার ও উত্তোলনের জন্য কি মূলধনের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। তাহলে সেই কথাটা এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য আমাদের অবশ্যই মূলধনের প্রয়োজন। নতুন ও উন্নত প্রযুক্তির উদ্ভাবন, উৎপাদন কাজে আরও দক্ষতা অর্জনের জন্য গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে মূলধন বিনিয়োগের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। ফলে প্রচুর পরিমাণে পণ্য ও সেবা উৎপাদন করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মূলধন। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে বেশি উৎপাদনক্ষম মূলধন ব্যবহার করলে শ্রমিকদের মাথাপিছু উৎপাদন, পারিশ্রমিক এবং ভোগের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ একটা দেশে যত বেশি কলকারখানা এবং উৎপাদন হয়, শ্রমিকরা তত বেশি ইনকাম করে এবং যত বেশি ইনকাম করে তত বেশি তারা ভালো খাবার এবং ভালো পরিবেশে জীবনযাপন করতে পারে। এই জন্যই বলা হয়েছে যে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে এই মূলধনের ফলে। শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়ানো, অর্থাৎ উন্নত যন্ত্রপাতি, তারপরে শ্রমলাভক যন্ত্রপাতি, শ্রম দক্ষতা, এগুলো সব করার জন্য যন্ত্রপাতি না থাকলেও শ্রমিকদের উৎপাদনশীলতা কমে যায়। তার মানে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মূলধন প্রয়োজন। বেকার সমস্যার সমাধান অবশ্যই, কারণ এই মূলধনের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরি, কলকারখানা এগুলো তৈরি করা হয়, যার কারণে অনেক লোকের কর্মসংস্থান হয়। তার মানে মূলধন অনেক মানুষের বেকার সমস্যার সমাধান করে থাকে। উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। মূলধন ব্যবহারের ফলে উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকে। উৎপাদিত দ্রব্য বিক্রির পূর্বেই শ্রমিক তার মজুরি পায়, ফলে শ্রমিকরা পণ্য ও সেবা ভোগ করতে পারে। এভাবে মূলধন উৎপাদন ও ভোগের মধ্যে কি করে বলতো? একটা সমন্বয় সাধন করে। সর্বশেষ আমরা যেই বৈশিষ্ট্যটা পড়ব সেটা হচ্ছে মূলধনের উৎপাদন ব্যয় কমানো। প্রিয় শিক্ষার্থী, মূলধন আবার কিভাবে উৎপাদন ব্যয় কমায়? দেখো, যে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে পণ্য উৎপাদন খরচ, সময়, ব্যয় কমে যায়। আর কোনো পণ্যের উৎপাদন খরচ, ব্যয় যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কি ওই পণ্যের উৎপাদন খরচ কমে, মোট ব্যয় যদি কমে যায় তাহলে একক প্রতি কি উৎপাদন ব্যয় কমে যায় এবং মানুষ কম দামে পণ্য কিনতে পারে, সেই কথাটা এখানে বলেছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি, আজকের যে লেকচার আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী লেকচার, অর্থাৎ আগামী 7 নম্বর লেকচারে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব
চলো আমরা সেখানে একটু তোমাদেরকে আগেই জানিয়ে দিই। আশা করি তোমরা এই ব্যাপারেও প্রিপারেশন নিবে। অর্থাৎ আগামী যে লেকচার আছে সেই 7 নম্বর লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ কি মূলধন, এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করব। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান কিনা সেটা ব্যাখ্যা করব, এবং মূলধন গঠনের ধারণা, মূলধন গঠনের পর্যায়সমূহ, মূলধন গঠনের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, বাংলাদেশে মূলধন গঠনের সমস্যা, বাংলাদেশে মূলধন গঠনের সমস্যা সমাধানের উপায়, এই যে যে বিষয়গুলো আছে সার্বিক এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী 7 নম্বর লেকচারে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করি। এবং আজকের লেকচারটি ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং করবে। বেস্ট অফ লাক।